বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি গ্রামে, যে গ্রামের নাম বালিয়াটি গ্রাম। মানিকগঞ্জের বালিয়াটি গ্রামের বালিয়াটি রাজপ্রাসাদে আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বালিয়াটি রাজপ্রাসাদের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পরিস্থিতি। কি ছিল এই বালিয়াটি জমিদার প্রাসাদে, কিভাবে শুরু করলো তারা এই জমিদার প্রথা এবং তার ধ্বংসাবশেষে বা কিভাবে হলো, সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে আমার আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে ঢাকা থেকে সাভার গিয়ে উপস্থিত হই। সাভার থেকে এসবি লিংকে বাসে করে বালিয়াটির উদ্দেশ্যে রওনা দেই। বালিয়াটি প্রাসাদটি হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটির এক গ্রামে। বালিয়াটির এই দৃষ্টিনন্দন প্রাসাদটি দেখার জন্য আমি বাংলার মাঠঘাট পেরিয়ে সর্বশেষ উপস্থিত হই বালিয়াটি প্রাসাদে। সবুজ শ্যামল বাংলার আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে ছড়িয়ে আছে অজস্র নিদর্শন, যা দেখে অনুমান করা সম্ভব ধনে ধান্যে কি বিপুল সমৃদ্ধ ছিল আমাদের এই বাংলাদেশ। অতীতের সেই রজত কীর্তিগুলো হতে পারত আমাদের ভবিষ্যতের মহিমা। দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা বাংলার জমিদারদের দৃষ্টিনন্দন স্থাপত্য কৌশল বহু ব্যয়ে নির্মিত হয়েছিল এক একটি জমিদার বাড়ি। ঠিক তেমনি করে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি সেই সময়ের ব্যয়বহুল নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কালের সমুদ্রে বিলুপ্ত হয়ে যাওয়া জমিদার শ্রেণীর ভোগ বিলাসের নিদর্শন, যা ধ্বংসস্তূপের মাঝেও আজও টিকে আছে। অশীতিপর বিগত যৌবনা নারীকে দেখে কেউ বুঝতেই পারে না যৌবনে তার কত রূপ ছিল। এই জমিদার বাড়িটি ঠিক তেমনই অবস্থা। বালিয়াটি প্রাসাদ স্থানীয়ভাবে যা বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত। বালিয়াটির জমিদাররা 19 শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহু কীর্তি রেখে গেছেন, যা এ জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। পুরাকীর্তির ইতিহাসে বালিয়াটি জমিদার বাড়ি এক অনন্য সৃষ্টি। খ্রিস্টীয় 19 শতকের দিকে এই বাড়ি নির্মিত হয়। একটি নিম্নবিত্ত শাহ পরিবার থেকে বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। এই জমিদার বাড়ি 5.88 একর জমির উপর প্রতিষ্ঠিত। জমিদার বাড়ির সামনে রয়েছে একটি বড় পুকুর। বাড়িটির সম্মুখ ভাগে 4টি সুবিন্যস্ত সিংহদ্বার সমৃদ্ধ 4টি বিশাল প্রাসাদ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এমন দৃষ্টিনন্দন ভাবে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে এই পুকুরের ঘাটগুলো জরাজীর্ণ হয়ে গেছে। এখানে 60টি প্রাসাদ তুলো ইমারতে মোট 200টি কক্ষ আছে। এখানে 4টি প্রবেশ পথ আছে। বর্তমানে জমিদার বাড়ির প্রবেশদ্বার নতুন করে নির্মাণ করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি 4টি সিংহ মূর্তি, যাকে বলে সিংহ দরজা। সিংহ দরজা দিয়ে ঢুকতেই দেখলাম ছোট ছোট ফুল সমৃদ্ধ এক প্রাচীন সৌন্দর্য। স্থানীয় লোকদের মতে এর মূল প্রবেশদ্বার কাঠের তৈরি ছিল। এখানে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, মধ্য বাড়ি এবং ঘোলা বাড়ি নামে বড় আকারে 5টি ভবন। জমিদার বাড়ির এই ভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকারীরাই তৈরি করে বলে জানা যায়। এই রাজবাড়ির প্রথম সারিতে 4টি প্রাসাদ রয়েছে। এগুলোর নির্মাণ শৈলী মোটামুটি একই রকম। 4টা জমিদার বাড়ি প্রায় 50 ফিট উঁচু। এক একটা প্রাসাদ এতই কারুকার্যপূর্ণ যে প্রতি মুহূর্তেই বিস্মিত হচ্ছি। 8 ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুন সুরকি আর ইট দিয়ে কিভাবে কত পরিশ্রমের মাধ্যমে যে নির্মিত হয়েছিল তা দেখে আমরা হতবাক। প্রতিটা স্থাপত্যের পুরুত্ব 6 ফিটের অধিক। গ্রিক স্থাপত্যের মতোই কারুকার্য মণ্ডিত উপরের দিকটা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে এই প্রাসাদগুলো তৈরি করা হয়েছে।
5টি জমিদার বাড়ির গল্পে মোড়া বালিয়াটি জমিদার বাড়ি। 4টি বাড়ি পুরো বিলীন, কোথাও কিছুটা ধ্বংসাবশেষ নিয়ে জানান দেওয়া ইতিহাস প্রেমীদের। তার মধ্যে একটি বাড়ির একটি অংশ আজও গৌরবে দাঁড়িয়ে জানান দেয় একদা তাদের শৌর্য সমৃদ্ধ ভোগ বিলাসের মহাকাব্যকে। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ভাগ্যের অন্বেষণ ঘিউর থানাধীন বিনোদপুর থেকে আসেন মহেশরাম সাহা। বালিয়াটিতে এক পান ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে এই বাড়িতেই তিনি থেকে যান। মহেশরামের ছেলে গণেশরাম পরবর্তীতে লবণের ব্যবসা করে বেশ উন্নতি লাভ করেন। গণেশরামের 4 ছেলে, একজন টাঙ্গাইল জেলার আটিয়া সাওয়ালি গ্রামে, একজন টাঙ্গাইলের নগরপুরে, আরেকজন মানিকগঞ্জের বিনোদপুরে চলে যান। বাকি ছেলে গোবিন্দরাম বালিয়াটিতে বাবার সঙ্গে ব্যবসা চালিয়ে যান। গোবিন্দরামের 4 ছেলে, আনন্দরাম, দদিরাম, পণ্ডিতরাম ও গোপালরাম। এই 4 ভাই থেকে বালিয়াটিতে জমিদারিত্ব ও জমিদার বাড়ির সৃষ্টি হয় বলে ধারণা করা হয়। এই বাড়ির উত্তর পশ্চিম অংশে লবণের একটা ঘোলাবাড়ি ছিল, এই কারণে এই বাড়ির নাম রাখা হয়েছিল ঘোলাবাড়ি। সেকালে ঘোলাবাড়ির চত্বরে বারুণীর মেলা বসত এবং পশ্চিম দিকে তাল পুকুরের ধারে আয়োজন করা বসা হতো রথ উৎসব। এখানে বসত রথের মেলা। পর্যাপ্ত জায়গার অভাবে বর্তমানে এই স্থানে রথের মেলা হয় না। এই রথ উৎসব এখনো হয় বালিয়াটি গ্রামের পুরান বাজারের কালী মন্দিরের পাশে। গোবিন্দ রায়ের পরবর্তী বংশধর দদিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোলাপরাম এই পরিবারের স্মরণীয় অন্য ব্যক্তিদের মধ্যে ছিলেন। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এদেরই বংশধর বাবু কিশোরী লাল রায়। আনুমানিক 1790 খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ির ঘোড়াপত্তন হয়। 1300 বঙ্গাব্দের 1 বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহে প্রবেশ করেন বলে জানা যায়। 5টি বাড়ির মধ্যে পশ্চিম বাড়ির কিছু ধ্বংসাবশেষ লক্ষ্য করে এখনো জানা যায় মাঝে মধ্যে তাদের তৈরি করা কিছু স্থাপনা পরিলক্ষিত হলে অনেক কিছুই স্মৃতির আতলে হারিয়ে গেছে। 5 বাড়ির মধ্যে পশ্চিম বাড়ির কিছু ধ্বংসাবশেষ লক্ষ্য করা যায় এখনো। মাঝে মধ্যে তাদের তৈরি করা কিছু স্থাপনা পরিলক্ষিত হলে অনেক কিছু স্মৃতির অতলে হারিয়ে গেছে। পূর্ব বাড়ির জমিদারের পূর্বপুরুষ দদিরামের 2 ছেলে নিত্যনন্দন ও রায়চাঁদ। 2 ভাই একত্রে লবণের ব্যবসা করতেন। পরে পৃথকভাবে সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, নলচিতা, ললিতগঞ্জ সহ বিভিন্ন জায়গায় লবণ, সুপারি, চাল ইত্যাদি দ্রব্যের ব্যবসার মাধ্যমে বিপুল অর্থের মালিক হন। ক্রমে এই ঐশ্বর্য বেড়ে ওঠে এবং জমিদারি ও তালুকদারি কিনতে আরম্ভ করে। এই 2 ভাই থেকে পূর্ব বাড়ি ও পশ্চিম বাড়ির জমিদারি শাসন শুরু হয়। তাদের বংশধরদের নানা কীর্তি ইতিহাসে জায়গা করে নিয়েছে। রায়চাঁদ 2 বিয়ে করেন। তিনি পূর্ব বাড়ির জমিদারির 10 আনা অংশ প্রথম স্ত্রীর সন্তান আর 6 আনা অংশ দ্বিতীয় স্ত্রীর সন্তানদের দেন। 10 আনার জমিদার বাড়িটি বর্তমানে দেশ বিদেশে পর্যটকের কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। 6 আনা জমিদার বাড়ির কোনো অস্তিত্ব নেই। 10 আনার জমিদার বাড়ি 588% ভূমির উপর মূল সৌধমালা। রাজচন্দ্র বড় তরফ, ঈশ্বরচন্দ্র মাঝারি তরফ, ভগবান চন্দ্র নয়া তরফ, গৌরবচন্দ্র ছোট তরফ, এই 4 জনের জন্য নির্মাণ করা হয় 4টি বড় বড় প্রাসাদ ভবন। লন্ডন ও কলকাতা থেকে আনা হয়েছিল নির্মাণ সামগ্রী ব্যবহার করে ঘরে তোলা হয় 3 তলা ও 2 তলা বিশিষ্ট অট্টালিকা, যা আজও দাঁড়িয়ে আছে অবিকৃত অবস্থায়। জমিদার হীরালাল রায় চৌধুরী ছাটুরিয়া থেকে বালিয়াটির প্রবেশ পথের পাশে কাউলনাড়া গ্রামে একটি বাগান বাড়ি নির্মাণ করেন এবং সেখানে দিঘির মাঝখানে একটি প্রমোদ ভবন গড়ে তোলেন, যেখানে সুন্দরী নর্তকী বা প্রমোদ বালাদের নাচ গান ও পান চলত। সামনে তখন জমিদার বাড়ির পুকুর। 6টা সিঁড়ি পুকুরে নেমে গেছে, বেশিরভাগই ভাঙ্গা। ভূমিকম্পে যেমন দালান কোঠা ফেটে যায় ঠিক তেমনই অবস্থা। থান বাঁধানো 6টি ঘাট আছে। এই পুকুরের চারপাশে যা দেখছি তা সত্যি অতি মনোহর।
বালিয়াটিতে আজও নাকি 2 বেলা রাধা বল্লভের পূজা হচ্ছে। যাই হোক, তারপর স্বভাববশত আলোচনায় পুকুরের অপর পাশে সারিবদ্ধ দরজাগুলো দেখে আমরা ধারণা করতে লাগলাম কি হতে পারে এগুলো। কাছে গিয়ে দেখি সারিবদ্ধ কতগুলো সব পয় নিষ্কাশন কক্ষ আর গুটি কয়েক পোশাক পরিবর্তন কক্ষ। অদ্ভুত হলেও যেখানে আমরা আধুনিক সমাজে প্রতিটা কক্ষের সাথে একটা করে পয় নিষ্কাশন কক্ষ দেখি, সেখানে এই প্রসাদগুলোতে পয় নিষ্কাশন কক্ষ একদম পিছনে, আর বলতে গেলে আলাদাই। পুকুরের সিঁড়িও পুরুষ ও মহিলাদের জন্য আলাদা। পূর্ব পাশের একটা সিঁড়ি এখন আর নেই, তার মানে পুকুরে নামার জন্য 7টি সিঁড়ি ছিল। সব মিলিয়ে 5টা কুয়ো চোখে পড়লো, বাকিগুলো সব ভরাট হয়ে গেছে। যেগুলো হলো পানির কুয়ো, অনেক গভীরত, কিন্তু এই কুয়োগুলো উপর দিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। বালিয়াটি জমিদার বাড়ি ঘিরে স্থানীয় লোক মুখে নানা কথা চালু রয়েছে, যার বেশিরভাগ শোষণ আর ত্রাসের। আজ হতে 1 থেকে 150 বছর আগে এবারই সামনের দিয়ে কেউ জুতা পায়ে বা ছাতা মাথায় ভালো জামা পরে চলাচল করতে পারতেন না। আদেশ অমান্য করার সাধ্য ছিল না কারো। লাঠিয়ালদের খড়গ ছিল বড়ই সজাগ, তাছাড়া খাজনা আদায় ছিল বড়ই নির্মম। ব্রিটিশদের চোখে এটাই ছিল সাফল্য, আর এই কারণে বালিয়াটি জমিদারদের দেওয়া হয় রায়বাহাদুর খেতাব। পূর্ববঙ্গে প্রতাপশালী হিন্দু জমিদারদের মধ্যে বালিয়াটি রায়বাহাদুর ভিতে শীর্ষস্থানীয় ছিল। অগাধ ভিত্তির মালিক অভিজাত শ্রেণীর ভোগবিলাসী জীবনযাপনের কথা সর্বজনবিদিত। বাংলার অন্য সব অঞ্চলের জমিদারদের মতোই অভিজাত বিলাসে উন্মুক্ত ছিল বালিয়াটির জমিদাররা। এলাকায় জনশ্রুতি আছে, কন্যা সন্তানের জন্ম হলে একটু বড় হলেই মায়েরা জমিদার বাবুদের ভয়ে অন্য পরগনায় পাঠিয়ে দিতেন। বালিয়াটি জমিদার বাড়ির রংমহল নামের একটি কক্ষে অভিজাত শ্রেণীর নাচ গান হই হুল্লোড় চলত। রংমহলের সেই রঙিন ভুবন বিবর্ণ হলেও রংমহলটি এখনো পরিপাটি করে জাদুঘরে পরিণত হয়েছে। দেয়ালে সর্বত্র খাস কাটা লতা পাতার নকশা, ছাদে লোহার চৌকাঠ, কড়িকাঠের ছাঁচ ঢালা নকশা। সেখানে ঝুলছে বেশ কতগুলো জারবাতি, এগুলো আনা হয়েছিল লন্ডন থেকে। জমিদার বাড়িটি 7টি বিশাল আকৃতির ভবন নিয়ে গঠিত। চারিধারে উঁচু প্রাচীর ধারা এই বাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে স্থাপত্যের নিদর্শন, যা গবেষণার দাবি রাখে। 1947 সাল ভারত ভাগের পর এরা প্রবল গণরোষের শিকার হন। জনতার আক্রোশে অট্টালিকায় চলে ভয়াবহ ভাঙচুর ও লুটপাট। গণরোষে বালিয়াটি জমিদাররা পরিবার সহ পালিয়ে যান। লুটপাট ও ভাঙচুরের পর জমিদার বাড়ির যেসব সামগ্রী অবশিষ্ট ছিল তা সংরক্ষণ করা হয়েছিল রংমহলে। অর্ধশতাধিক লোহার বড় সিন্দুক, ঐতিহ্যবাহী কয়েকটি পালং, নকশা খচিত কাঠের আলমারি, শ্বেত পাথরে নির্মিত টেবিল, টেবিলের ওপর সাজানো স্কটিকে তৈরি করা গাবি, বেশ কতগুলো ভগ্ন হেজাক, হারিকেন, খানদানি চৌকি, নকশা সম্বলিত আরাম কেদারা, ভগ্নপ্রায় সিংহাসন, ছোট বড় অসংখ্য বাঘসহ জমিদারদের ব্যবহৃত অসংখ্য নিদর্শন। পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকার পরবর্তী সময়ে অধিগ্রহণ করে ভূমি অধিদপ্তর থেকে 2004 সালে। জমিদার বাড়ির এসব ভবন পর্যটন কর্পোরেশনের কাছে বরাদ্দ দেওয়া হয়। পরে 2007 সালের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে সংস্থার রক্ষণাবেক্ষণ করে পর্যটনের জন্য তৈরি করা হয়েছে। দূর দূরান্ত থেকে আসে এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা। ভিড় জমাচ্ছে দানব আকৃতির এই ভবনটা দেখার জন্য। এবং অনেক ইতিহাসবিদরা এসে এই বালিয়াটি জমিদার প্রাসাদের ইতিহাস নিয়ে গবেষণা করে থাকেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে আগামী কোনো এক ইতিহাস নিয়ে, কোনো এক রংমহল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।